আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি দেশসেরা মেডিকেল কোচিং ডিএমসি স্কলের আজকের ক্লাসে। আজকে আমরা তরঙ্গের অনুশীলনীটা খুব ডিটেলস সহ সলভ করব এবং তোমাদের আজকে দুইটা ক্লাস ছিল, পর্যাবৃত্ত গতি এবং তরঙ্গ। পর্যাবৃত্ত গতির অনুশীলনীর খুব ডিটেলড একটা ক্লাস তোমাদের এইচএসসি পরীক্ষার সময় নেওয়া হয়েছিল, হ্যাঁ, আমাদের পেজ থেকেই। তো সেই ক্লাসটার রেকর্ড ভার্সন আছে, আমি সেটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। তো তার আগে হচ্ছে তোমরা আমাকে জানো যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা বা সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা বা সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম নিশাত, তোমাকে তো আজকে ক্লাসে দেখলাম না, মেবি ক্লাসে আসছিলা? ওকে, শুরুতে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে ফেলি। ধরো ফিজিক্সে আসলে 5 মার্ক কমে যাওয়ার পর থেকে মনটা আসলে একটু খারাপ, কারণ অনেক আগ্রহ নিয়ে ফিজিক্স পড়াইতাম। বাট ঠিক আছে, যেহেতু মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে ফিজিক্সে আরও 5 কমায় দিল, অসুবিধা নেই, ইটস ওকে। তো 15 মার্কের মধ্যে গত বছর মানে আগে আসলে সুবিধা কি ছিল, ধরো 20-এর পক্ষে আমি কেন, কারণ হচ্ছে যে ফিজিক্সের 20 মার্ক ছিল মোটামুটি ফ্রি মার্কস বলা যায়। ফ্রি কেন, কারণ এখানে 17, 18, 19টা ইভেন 20টা প্রশ্ন আসতো হুবহু অনুশীলনী থেকে, যেটা তুমি ইজিলি স্কোর করতে পারতা। এবং এই মার্কটা তোমার একটা বড় অ্যাসেট হিসেবে কাজ করতো একটা ভালো মেডিকেলে চান্স পাওয়ার জন্য বা একটা ভালো স্কোরের জন্য। এখন তোমার মোটামুটি 15তে 14-15 মাস্ট পাইতেই হবে, বুঝছো, কারণ মার্ক যেহেতু কমে গেছে, সো কম্পিটিশনটা কিন্তু বেশি হয়ে গেছে। সো ফিজিক্সের বেলায় আমরা সবসময় অনুশীলনীর প্রায়োরিটিটাই সবসময় সব থেকে বেশি দিই। আর প্লাস তরঙ্গ অধ্যায়টা তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, বাইরের অধ্যায়, বাইরের অধ্যায় থেকে খুব ডিপলি কোয়েশ্চেন কখনোই দেওয়ার কথা না, বুঝছো। যদিও গত বছর তরঙ্গ থেকে সম্ভবত 2টা বা 3টা প্রশ্ন আসছে, তার আগের বছর এরকম 2টা বা 3টা প্রশ্ন আসছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সিলেবাসে ছিল না, বাট আমাদের পড়তে হবে। এবং আমি ট্রাই করব যাতে তোমাদের ধরো যদি কেউ চাও যে ভাইয়া আমি তরঙ্গের অধ্যায় বইয়ের ভিতরে কিছুই পড়বো না, শুধু অনুশীলনী পড়ে চলে যাব, তার জন্য আই থিঙ্ক দিস মানে আমার এই ক্লাসটা হেল্পফুল হবে, কারণ আমি মোটামুটি সবগুলো থিওরি এক্সপ্লেন করে করে তারপর তোমাকে হচ্ছে প্রশ্নের এক্সপ্লেনেশনগুলো বলে দিব। কেমন? তোমাদের প্রায় ক্লাস শেষ, আর অল্প কিছুদিনের মধ্যে হয়তো তোমাদের পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে, তারপর শুরু হবে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট। তো মোটামুটি আমরা আরও একটা সিজনের একদম শেষ প্রান্তে চলে আসলাম। সবাই কি সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? ওকে। আমি একটু অসুস্থ আসলে, বুঝছো, মানে এই সারাদিন আজকে ক্লাস নিয়ে একটু টায়ার্ড হয়ে গেছি, প্লাস ঠান্ডা জ্বর তো লেগেই আছে আসলে, এখন সবারই ঠান্ডা জ্বর। চলো তাহলে প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি। আমরা যেহেতু তরঙ্গ পড়ছি, আমি কথা বলছি তুমি শুনতে পাচ্ছ, কেন পাচ্ছ? কারণ তোমার আমার মধ্যে একটা মাধ্যম আছে, তাই না, বাতাস একটা মাধ্যম। তো এই যে যেই তরঙ্গ প্রবাহের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাকে বলে যান্ত্রিক তরঙ্গ। তো শব্দ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গের জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। কিন্তু আলো, এক্স রে, এগুলো কি, এগুলো হচ্ছে তড়িৎচম্বক তরঙ্গ, যাদের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, বুঝছো। তো এটা একটা মাধ্যম, মাধ্যমের ভিত্তিতে আমরা ধরো তরঙ্গকে হয়তো দুইটা ভাবে ভাগ করতে পারি, যান্ত্রিক এবং তড়িৎচম্বক। তো আরো দুইটা ক্লাসিফিকেশন আমাদের আছে, হ্যাঁ, আর তরঙ্গ, লম্বিক তরঙ্গ, এগুলো নিয়ে আমরা জানবো। চলো আমরা একবারে ডিরেক্ট অধ্যায়ে চলে যাই। দেখো প্রথম প্রশ্নটা করেছে যে কি শব্দ যখন বাতাস থেকে পানিতে প্রবেশ করে তখন তার কিসের পরিবর্তন হয়। খুব সম্ভবত এই সেম কোয়েশ্চেনটা 22-23-এও আসছে, 24-25-এও সম্ভবত আসছে। তোমরা সবাই অ্যান্সারগুলো দিয়ে ফেলবা, বুঝছো। তো এখান দিয়ে তুমি জাস্ট বইয়ের পাশে একটু লিখে রাখো যে এখান থেকে আমরা দুইটা কথা মনে রাখবো, বুঝছো। ধরো শব্দের উৎস, উৎসের উপর দুইটা জিনিস ডিপেন্ড করে, একটা হচ্ছে কম্পাঙ্ক, আর কম্পাঙ্ক মানে কি, এফ ইকুয়াল হচ্ছে 1/t। তাহলে কম্পাঙ্ক যদি নির্ভর করে তাহলে অবশ্যই পর্যায়কালও নির্ভর করবে। তাহলে উৎসের উপর দুইটা জিনিস নির্ভর করে, কম্পাঙ্ক এবং পর্যায়কাল। আর মনে রাখবা মাধ্যমের উপর দুইটা জিনিস নির্ভর করে। কি কি? মাধ্যমের উপর নির্ভর করে বাকি যে দুইটা রাশি আছে, অর্থাৎ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মাধ্যম পরিবর্তন করলে কোন দুইটা জিনিসের পরিবর্তন হবে? বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য। বোঝা গেল? তাহলে দেখো শব্দ যখন বায়ু থেকে পানিতে প্রবেশ করলো অর্থাৎ মাধ্যমের চেঞ্জ করলো তখন তার কিসের পরিবর্তন হবে? এটা বহুপদী প্রশ্ন, বাট ঠিকই কিন্তু পরীক্ষায় চলে আসছে। তাহলে বেগের চেঞ্জ হবে এবং তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জ হবে। কম্পাঙ্কের পরিবর্তন হবে? হবে না, কারণ কম্পাঙ্ক নির্ভর করে কার উপর? উৎসের উপর। তাহলে সবাই একটু কমেন্ট করো যে উৎসের উপর কোন দুইটা রাশি নির্ভর করে। সবাই কমেন্ট করো উৎসের উপর কোন দুইটা রাশি নির্ভর করে, কম্পাঙ্ক এবং পর্যায়কাল। কমেন্ট করো, কমেন্ট করলে আর কি বেশি মনে থাকবে।
চলো সামনে যাই। কি ব্যাপার? আচ্ছা, এরপরে দেখো যে লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য, তারপর আর তরঙ্গের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে একটু ডিটেলস বলতে হয় আসলে। হ্যাঁ, তো লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য দেখো যে লম্বিক তরঙ্গ আসলে কিরকম হয় ভাইয়া। লম্বিক তরঙ্গের ধরো সব থেকে ভালো উদাহরণ, আমরা উদাহরণগুলো মনে রাখতে হবে। তো লম্বিক তরঙ্গের উদাহরণ মনে রাখবা, যেগুলো আমরা কানে শুনতে পাই সবই হচ্ছে লম্বিক তরঙ্গ। কেমন? এই যে আমি কথা বলছি, শুনতে পাচ্ছ, শব্দ এক ধরনের লম্বিক তরঙ্গ। বাঁশির সুর লম্বিক তরঙ্গ, ঢোলের বাড়ি লম্বিক তরঙ্গ, হারমোনিয়ামের শব্দ লম্বিক তরঙ্গ। যেটা তোমার হয়তো মনে রাখতে কষ্ট হবে সেটা হচ্ছে স্প্রিং। তো স্প্রিং এরটা একটু মনে রাখবা। দেখো স্প্রিং কি হয়, যে একটু সংকুচিত অবস্থায় থাকে, আবার সেটা প্রসারিত হয়, আবার সংকুচিত হয়, তাই না? তাহলে এই যে সংকোচন প্রসারণ থাকে স্প্রিং এর মধ্যে, তাহলে মনে রাখবা যে স্প্রিংও কি একটা লম্বিক তরঙ্গ। মনে থাকবে, স্প্রিং হচ্ছে একটা লম্বিক তরঙ্গ। তাহলে লম্বিক তরঙ্গের ক্ষেত্রে দেখো যে তোমার তরঙ্গ যেদিকে যায় কণার দিকগুলো সরানো সেম দিকে হয়। হ্যাঁ, এই জন্য বলা হয় যে এটা সমান্তরালি থাকে, কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গ প্রবাহের দিক সমান্তরালি থাকে। বুঝছো? আচ্ছা, এবং দেখো যে আর তরঙ্গ আর লম্বিক তরঙ্গ আলাদা করার একমাত্র প্রসেসের নাম হচ্ছে সমবর্তন বা পোলারায়ন। কারণ সমবর্তন বা পোলারায়ন হচ্ছে আর তরঙ্গের বৈশিষ্ট্য। লম্বিক তরঙ্গ বা শব্দের কখনোই সমবর্তন বা পোলারায়ন হবে না। বুঝছো? তাহলে দেখো যে লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে সমবর্তন বা পোলারায়ন ঘটে না, এটাও ঠিক আছে। এবং স্থিতিস্থাপক ধর্ম সম্পর্ক সম্পন্ন মাধ্যমে এই তরঙ্গ সৃষ্টি হয়, এটাও ঠিক আছে। তাহলে আমাদের প্রথম তিনটা বৈশিষ্ট্য আসলে লম্বিক তরঙ্গের বৈশিষ্ট্য। কেমন? তাহলে 1 2 3 সবগুলাই হবে। তাহলে তোমরা একটু কমেন্ট করো যে আমরা কান দিয়ে যাই শুনতে পাবো সবই হচ্ছে লম্বিক তরঙ্গ। মনে রাখবা, শব্দ শুনতে পেলেই কি লম্বিক, শুনতে পাইলেই লম্বিক। আচ্ছা চলো সামনে যাই, এটা তো খুবই ডিস্টার্ব দিচ্ছে। চলো এবার দেখো, তাহলে এই যে তোমাকে একটু আগে আমি বললাম যে আর তরঙ্গ আর লম্বিক তরঙ্গকে আমরা আলাদা করব কিভাবে, তোমরা বলো 4 নম্বরের অ্যান্সার কি হবে, কমেন্ট করো। চলো আমরা দ্রুত শেষ করি। দেখো, আর তরঙ্গ চেনা যাবে সমবর্তনের মাধ্যমে, কারণ সমবর্তন হচ্ছে আর তরঙ্গের বৈশিষ্ট্য। লম্বিক তরঙ্গকে তুমি কখনোই সমবর্তন বা পোলারায়ন করতে পারবা না। বোঝা গেল? শেষ। আসো এরপরে দেখো, পরের প্রশ্ন, কোন তরঙ্গের উপর সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে কি বলে? এটা তোমরা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ে পড়ে আসছো যে সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলে তরঙ্গ মুখ। কি বলে? তরঙ্গ মুখ। মনে থাকবে। তাহলে সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলে তরঙ্গ মুখ। তো আমার খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন। ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তরঙ্গ মুখে অবস্থিত দুইটা কণার দশা পার্থক্য কত হবে? কমেন্ট করো তো একটু, যে তরঙ্গ মুখে অবস্থিত দুইটা কণা, তাদের দশা পার্থক্য কত হবে? দেখো ক্লুটা মনে রাখো, ক্লু কি, যে তারা আসলে সবাই সমদশা সম্পন্ন, তাহলে দশা পার্থক্য কত হবে? কমেন্ট করো। হ্যাঁ, ঠিক আছে, চলো সামনে যাই। তাহলে ফার্স্ট পেজ থেকে আমাদের আর কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, ওকে, চলো সেকেন্ড পেজে আমরা যাই। দেখো এই যে প্রশ্ন ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তাহলে দেখো 6 নম্বর প্রশ্ন বলেছে যে নিম্নোক্ত তরঙ্গের কোনটা লম্বিক তরঙ্গ, তাই না? ঠিক আছে, চলো আমরা জানার চেষ্টা করি কোনটা লম্বিক তরঙ্গ। খেয়াল করো, লম্বিক তরঙ্গ মানে কি? আমি আগেই বলছি যে যেটাই আমরা কানে শুনতে পাবো, যেটাই শুনতে পাবো সেটাই কি লম্বিক তরঙ্গ। খেয়াল করো, এই তো শব্দ তরঙ্গ, আগেই তো চলে আসছে আমার অ্যান্সার। বাট বাকিগুলা পানির তরঙ্গ, মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পানির তরঙ্গ হচ্ছে আর তরঙ্গ, আলোক তরঙ্গ আর তরঙ্গ, বেতার তরঙ্গ আর তরঙ্গ। বুঝা গেল? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? শব্দ। ওই যে বললাম কানে শুনতে পাইলেই সেটা অনুদৈর্ঘ্য। তো আর তরঙ্গের একটা সুন্দর নাম আছে, এটাকে বলে অনুপ্রস্থ, অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, চলো সামনে যাই। এরপরে আসো, দেখো একটা তরঙ্গের ইকুয়েশন দেয়া আছে। হ্যাঁ, দিয়ে বলছে যে একটা তরঙ্গের ইকুয়েশন যদি এরকম এরকম হয় তাহলে তার কম্পাঙ্ক কত। তো আমাদের সূত্র কি ছিল ধরো, তোমাদের মনে আছে কিনা, তোমরা পর্যাবৃত্ত গতিতেও সেম ইকুয়েশনটা সলভ করছো, যে আমরা জানি y ইকুয়াল a sin ওমেগা টি। মনে আছে এই সূত্রটা, যে যে কোনো একটা সময়ে আমরা যদি সরণ বের করতে চাই তখন আমরা এই সূত্রটা দিয়ে করে থাকি। তাহলে খেয়াল করো যে আমরা এইটার সাথে সমতুল্য করে এদের মানগুলো বের করার চেষ্টা করি। তাহলে দেখো যে টি এর সাথে যে পার্টটা আছে তাকে আমরা ওমেগার মান হিসেবে ধরবো। তাহলে এখানে ওমেগার মান কত দেয়া আছে? 500 পাই। তাহলে আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ ইকুয়াল 500 পাই। ওকে, তাহলে আমাদের এখানে কার মান চাচ্ছে? কম্পাঙ্ক বাই এফ এর মান। তাহলে পাই পাই কাটাকাটি হয়ে গেল, এফ ইকুয়াল কি 500 ডিভাইড বাই 2। তাহলে আমার অ্যান্সার আসবে কত? 250 হার্টজ। খুবই সহজ প্রশ্ন, পারবা? তাহলে কত এটা? 250 হার্টজ। সহজ প্রশ্ন, পারবা নিশ্চয়ই। ওকে,
চলো দেখি সামনের দিকে যাই। হলো এটা শেষ। চলো আমরা পরের প্রশ্নে যাই। খেয়াল করো, এগুলো আমরা করবো না, কারণ মেডিকেলে কোনো চিত্র রিলেটেড বা বহুপদী প্রশ্ন কিন্তু আসে না। তারপরে যেই বহুপদীগুলো সলভ করলে দেখা যায় যে আমাদের একটু বেসিক ক্লিয়ার হবে, আমরা সেগুলো করব। আচ্ছা খেয়াল করো, পথ পার্থক্য বা দূরত্ব ল্যামডার জন্য দশা পার্থক্য কত? 10 নম্বর প্রশ্ন। দেখো কত জায়গায় আসছে না। এটার জন্য আমাদের খুব সহজ একটা সূত্র আছে, আমরা জানি যে দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাই না? দশা পার্থক্য ইকুয়াল 2π/λ ইন্টু পথ পার্থক্য, এটাই তো আমাদের সূত্র নাকি? তাহলে পথ পার্থক্য কত দেয়া আছে? ল্যামডা। তাহলে 2π/λ ইন্টু ল্যামডা। কত কঠিন না বলো? ল্যামডা ল্যামডা কাটাকাটি করলে কি থাকে? 2π। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2π। তো ভালো বুদ্ধি হচ্ছে যে তুমি এটা কাইন্ড অফ একটু মেমোরাইজ করে রাখো, যে যেখানেই তুমি ল্যামডা দেখবা সেখানেই তুমি 2π বসাবা। ল্যামডা দেখলেই কি 2π বসাই দিবা, মনে থাকবে? তাহলে যদি তুমি দেখো যে কোথাও 2π আছে, তাহলে ল্যামডা বসাবা, ল্যামডা থাকলে 2π বসাবা, তাহলে আর তোমার এই সময়টা খরচ হবে না। আর এমনি তো হিসাব করলে তো করতেই পারো, আর আমি জাস্ট বললাম যে এই জিনিসটা মেমোরাইজ করলে তোমার হয়তো 10 সেকেন্ড সময় বাঁচবে, বুঝছো? পরীক্ষার হলে আসলে প্রত্যেকটা সেকেন্ড ভেরি ইম্পর্টেন্ট। চলো স্যার সামনে যাই। সরি, ওকে ঠিক আছে, এখান থেকে আর কিছু নাই, আমরা সামনের দিকে যাই। ওকে, এর উপরে আরো একটা চিত্র রিলেটেড ম্যাথ আছে সম্ভবত। আচ্ছা এখানে দেখো, আমাদের উৎসের কম্পাঙ্কের সাথে তীব্রতার সম্পর্ক কি? 11 নম্বর প্রশ্ন। নতুন একটা টপিকে চলে গেলাম, তীব্রতা। তোমাদের কি মনে আছে তীব্রতার ফর্মুলাটা কি ছিল বলো দেখি? তীব্রতার সূত্রটা ছিল এরকম, আই ইকুয়ালস রো ভি, আমি এভাবে মনে রাখতাম, রো ভি প্যান স্কোয়ার। প্যান স্কোয়ার মানে কি ভাইয়া? দেখো রো ভি পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার। যদি তিনজনের মাথার উপরে স্কোয়ার থাকে আমি সহজভাবে মনে রাখতাম আর কি, বুঝছো? প্যান স্কোয়ার মানে যদি তোমার ইনকেস ভুল হয়ে যায়। তাহলে খেয়াল করো, এন এর পরিচয় কি এখানে? এন এর পরিচয় হচ্ছে কম্পাঙ্ক। এন এর পরিচয় কি? কম্পাঙ্ক। আবার বলে দিও না যে এন হচ্ছে একক, কি জানি বলে না যে একক আয়তনে কতগুলি ইলেকট্রনের সংখ্যা এন, এটা কিন্তু সেই এন না। এন মানে কি? কম্পাঙ্ক। তাহলে দেখো কম্পাঙ্ককে এখানে আবার এফ দিয়ে প্রকাশ করছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই সমানুপাতিক এফ স্কোয়ার, তাই না? মানে কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, বুঝছো? তাহলে কম্পাঙ্কের সাথে তীব্রতার সম্পর্ক কি? আই সমানুপাতিক এফ স্কোয়ার। পারবা? তাহলে কমেন্ট করো দেখি, যদি আমি বলি যে আমি কম্পাঙ্ক দ্বিগুণ করলাম, কম্পাঙ্ক দ্বিগুণ করলাম, তাহলে আমার তীব্রতা কত গুণ হবে? কম্পাঙ্ক দ্বিগুণ করলে তীব্রতা কত গুণ হবে? কমেন্ট করো দেখি। চলো সামনে যাই। তাহলে তীব্রতা রিলেটেড প্রবলেমগুলো আমরা বুঝলাম। আচ্ছা এখানে দেখো, স্থির তরঙ্গের পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? একটু চিত্র জানতে হবে এটার জন্য, নাকি? চিত্র না জানলে হবে? হবে না। দেখো মনে করো এটা হচ্ছে আমার একটা স্থির তরঙ্গ, বুঝছো? এটা একটা তরঙ্গের আমরা একটা পূর্ণ অংশ নিলাম, তাহলে পুরাটার তরঙ্গ দৈর্ঘ্য কত? পুরাটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, ঠিক কিনা? তাহলে পুরোটার তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। ওকে, তাহলে তার অর্ধেককে আমরা কি লিখবো? λ/2। তার অর্ধেককে আবার কি লিখবো? λ/4। বুঝতে পারছো এটুকু? তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে ল্যামডা, তার অর্ধেক করলে λ/2, তার আবার অর্ধেক করলে কি? λ/4। ক্লিয়ার? তাহলে দেখো যে আমরা বিন্দুগুলোর নাম দেওয়ার চেষ্টা করি, চলো তাহলে আমরা বিন্দুগুলোর একটু নাম দিই। দেখো এই যে উপরের যে বিন্দুটা, এগুলোকে বলে সুস্পন্দ বিন্দু। তাহলে এই দুটো বিন্দুকে আমরা কি বলছি? সুস্পন্দ। এটাও কি? সুস্পন্দ। আর এই যে নিচের যে বিন্দুগুলো, এইটা এইটা এইটা, এগুলোকে আমরা বলবো নিস্পন্দ বিন্দু। তাহলে নি লিখলাম, শুধু নি নি নি। বুঝছো? খুব ইম্পর্টেন্ট একটা ফিগার, মাথায় রাখো। তাহলে দেখো
যে যদি তোমার পরীক্ষায় প্রশ্ন দেয় যে একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দের দূরত্ব কত, তার মানে এইটুকু অংশ চাচ্ছে, সেটা কত, λ/4। তাহলে একটা সুস্পন্দ থেকে একটা নিস্পন্দ বললে λ/4। যদি বলে একটা নিস্পন্দ থেকে একটা নিস্পন্দ, মানে পরপর দুইটা নিস্পন্দের দূরত্ব কত, তাহলে এই যে অর্ধেক, অর্থাৎ λ/2। আর যদি বলে পরপর তিনটা নিস্পন্দের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে বলবা ল্যামডা। মনে থাকবে? পারবা? তো এখানে খেয়াল করো যে পরপর দুইটা নিস্পন্দ, তার মানে এই যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটা দূরত্ব জানতে চাচ্ছে, অর্থাৎ এই অর্ধেক। তো অর্ধেক তো আমরা জানি যে পুরোটা যদি ল্যামডা হয় তার অর্ধেক কত হবে, λ/2। তাহলে এই যে λ/2। তো তুমি যদি মনে না রাখতে চাও এভাবে, তুমি যদি হিসাব করতে না চাও, তাহলে তুমি মনে রাখবে যে পরপর দুইটা যদি বলে, দুইটা সুস্পন্দ বা দুইটা নিস্পন্দ, দুই থাকলে নিচেও দুই থাকবে, কেমন, যেমন λ/2। দুই থাকলে নিচেও দুই থাকবে, ঠিক আছে? পথ পার্থক্যের ক্ষেত্রে মনে রাখবা দুই থাকলে নিচেও দুই, তাহলে পরপর দুইটা বললেই কি হবে, λ/2। আর যদি সু নি বা নি সু এরকম থাকে, মানে সুস্পন্দ নিস্পন্দ বা নিস্পন্দ সুস্পন্দ, তখন বলবা λ/4। আর পরপর তিনটা বললে বলবা ল্যামডা। মনে থাকবে? ওকে, চলো সামনে যাই। এটা খেয়াল করো, এটা একদমই বেসিক একটা প্রশ্ন। জিজ্ঞেস করেছে যে দুইটা শব্দ উচ্ছের ক্রিয়ায় শব্দের তীব্রতা প্রত্যেক সেকেন্ডে 4 বার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি ঘটলে এখানে বিট কয়টা? তো 4 বার যেহেতু হ্রাস বৃদ্ধি ঘটতেছে, তাহলে আমার এখানে বিট হবে কয়টা? 4টা। একদমই কমন কথা, বুঝছো? তাহলে 4 বার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি, তাহলে বিট কয়টা? 4টা। না, এটা পড়ার কিছুই নাই। যেমন একবার মেডিকেলে এরকম একটা প্রশ্ন আসছিল যে যদি যদি 1 সেকেন্ডে, হ্যাঁ, 1 সেকেন্ডে 100টা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, 100টা তরঙ্গ সৃষ্টি হচ্ছে, তাহলে জানতে চাইছি কি যে এখানে তাহলে কম্পাঙ্ক কত? 1 সেকেন্ডে যদি 100টা তরঙ্গ সৃষ্টি হয় তাহলে কম্পাঙ্ক কত? কমেন্ট করো দেখি। চলো স্যার সামনে যাই। আসো। আচ্ছা, এখানে দেখো বলছে দুইটা তরঙ্গের মধ্যে পথ পার্থক্য x এবং দশা পার্থক্য এটা হলে তাদের মধ্যে সম্পর্ক কি? সূত্র আমরা যেটা জানি, আমরা তো জানি যে দশা পার্থক্য হচ্ছে 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাই না? কিন্তু এখানে তো একটু ঘুরাই দিছে, না? দেখো কোথাও কি আছে যে 2π/λ ইন্টু, না, এটা তো ভুল, এটাও ভুল, এটাও ভুল। ঘুরাই কি করছে তারা, একটু চেঞ্জ করছে আর কি, তারা x কে এই পাশে নিয়ে আসছে। তাহলে x ইকুয়াল কি হবে, একটু উল্টায় যাবে আর কি, λ/2π ইন্টু দশা পার্থক্য, বুঝছো? এটা হবে আর কি 2 নম্বরটা। সহজ নাকি? আচ্ছা, এখানে আমরা টাইম ওয়েস্ট করবো না, একদমই সামনে চলে যাই। চলো, এই যে এখানে খেয়াল করো যে স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গগুলোর বিস্তার এ হলে সুস্পন্দ বিন্দুর বিস্তার কত হবে? তো মনে রাখবা যে সুস্পন্দ যে বিন্দু হয়, সুস্পন্দ বিন্দুর বিস্তার হয় ম্যাক্সিমাম, বুঝছো? মানে ধরো দুইটা যে তরঙ্গ দুইটা মিলে স্থির তরঙ্গ তৈরি হবে, তাদের দুইজনের বিস্তার যদি হয় a, তাদের দুইজনের বিস্তার যদি হয় a, তাহলে যে স্থির তরঙ্গটা তৈরি হবে তার বিস্তার হবে 2a, বুঝছো? দ্বিগুণ হবে আর কি। তাহলে বিস্তার কত হবে দেখো, +-2a। মনে রাখো একটু। তাহলে যদি বলে স্থির তরঙ্গের সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে আমাদের বিস্তার কি হবে? বিস্তার হবে দ্বিগুণ, সাধারণ বিস্তারের দ্বিগুণ হবে, অর্থাৎ +-2a। +-2a বলতে কি বোঝায়? যেটা উপরে হতে পারে আবার নিচে হতে পারে, মানে এই বিন্দুটা হতে পারে আবার কি এই বিন্দুটা হতে পারে, এই জন্য বলছে +-2a। আচ্ছা, বোঝা গেল? চলো সামনে যাই। ঠিক আছে, এখানে আর কিছু নাই। দেখো, এটা আমাদের একটা স্পেশাল টাইপ অফ পরবশ কম্পন। আমরা দুই রকমের কম্পন পড়ছি না, মুক্ত কম্পন এবং পরবশ কম্পন। তো মুক্ত কম্পন মানে ধর একটা সুরশলাকা কম্পিত হচ্ছে, সেটা হচ্ছে মুক্ত কম্পন। আর পরবশ কম্পন মানে হচ্ছে যে একটা বস্তু তার স্বাভাবিক একটা কম্পাঙ্ক ছিল, দেন তুমি তার উপর অন্য একটা কম্পাঙ্ক আরোপ করলা, বুঝতে পারছো? তখন তাকে আমরা বলি পরবশ কম্পন। তো স্পেশাল টাইপ অফ একটা পরবশ কম্পন হচ্ছে আমাদের অনুনাদ। অনুনাদের বেলায় কি হয় ভাইয়া, ধরো একটা বস্তু, ধরো এটা একটা সুরশলাকা, সে 20 হার্জে কাঁপতেছে, তাহলে এটা তার স্বাভাবিক কম্পাঙ্ক, এবং তুমি তার উপর আরেকটা কম্পাঙ্ক আপতিত করলা এবং সেটাও 20 হার্জ। মানে বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক এবং আরোপিত কম্পাঙ্ক যদি সমান হয় তখন তাকে বলে অনুনাদ। তখন তাকে কি বলে? অনুনাদ। তাহলে তুমি সমান কথাটা দেখলেই বুঝবা অনুনাদ। মনে থাকবে? তাহলে বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক যদি আরোপিত কম্পাঙ্কের সমান হয় তখন আমরা তাকে বলবো
অনুনাদ। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে দেখো এই কথাটা একটু মনে রাখবা যে আসলে কি সকল অনুনাদি কি? সকল অনুনাদি পরবশ কম্পন। সকল অনুনাদি পরবশ কম্পন। কিন্তু সব পরবশ কম্পন কি অনুনাদ? না, কারণ সব সময় তো সমান হবে না, কেবলমাত্র সমান হলে আমরা তাকে বলবো অনুনাদ। বুঝতে পারছো? পারবা? ওকে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো যে নিচের কোনটা হারমোনিক। হারমোনিক কি জিনিস ভাইয়া? ধরো তোমার কাছে অনেকগুলা কম্পাঙ্কের শব্দ দেয়া আছে। কেমন? ধরো 5, 10, 12, 15, হ্যাঁ, 18, 20, এরকম অনেকগুলা কম্পাঙ্ক তোমার কাছে দেয়া আছে। তো এখানে খেয়াল করো যে এদের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক যার, সবচেয়ে কম কম্পাঙ্ক কার? 5-এর। তো 5কে বলে হচ্ছে মূল সুর। 5কে কি বলে? মূল সুর। মূল সুর বাদে বাকি সবগুলোকে বলে হচ্ছে উপসুর। তাহলে সবচেয়ে কম কম্পাঙ্কের সুরকে কি বলে? মূল সুর। বাকি সবাইকে বলে উপসুর। তো এদের মধ্যে আবার কিছু কিছু সংখ্যা আছে দেখো, যেমন 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। অর্থাৎ 5-এর গুণিতক আবার কিছু সংখ্যা এখানে আছে। তাহলে যদি তোমার উপসুরগুলোর মধ্যে এমন কিছু সংখ্যা থাকে যারা মূল সুরের সরল গুণিতক, মূল সুরের সরল গুণিতক, তাদেরকেই বলা হয় সমমেল বা হারমোনিক। তাহলে সমমেল বা হারমোনিক কি জিনিস? সরল গুণিতক। কি জিনিস বলো? সরল গুণিতক। তাহলে এখানে কে কে আছে সরল গুণিতক দেখি তো। 50, 75, 125, না হচ্ছে না। 50 দুগুণে তো 100, 75 দুগুণে 150, না এটাও হচ্ছে না। এটা তো হচ্ছে 50 দুগুণে 100, 3 কত? 150 বা 150। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে হারমোনিক মানে কি? সবাই কমেন্ট করো যে হারমোনিক মানে হচ্ছে সরল গুণিতক। উপসুরগুলোর মধ্যে যারা সরল গুণিতক হবে তাদের সবাইকে আমরা বলবো হারমোনিক বা সমমেল। ওকে। স্বপ্নলোকের রাজকন্যা অনেক সুন্দর করে লিখছে যে সকল অনুনাদি পরবশ কম্পন, কিন্তু সকল পরবশ কম্পন অনুনাদ নয়। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসো ত্রয়ী। তোমরা ত্রয়ী নিশ্চয়ই পড়ছো যে ত্রয়ীর বেলায় আমাদের অনুপাত কি হয়? ত্রয়ীতে আমাদের অনুপাত হয় হচ্ছে কত বলো তো? 4:5:6। তিনটা কম্পাঙ্কের অনুপাত, তিনটা কম্পাঙ্কের অনুপাত যদি 4:5:6 হয় তখন তাকে বলে ত্রয়ী। এবং এই উদাহরণটা আমাদের মোটামুটি মুখস্থ। দেখো 256, 320, 384, এটাই হাজার হাজার কোটি কোটি বার পরীক্ষা আসে এবং এটাই আমরা সবসময় অ্যান্সার দিই। বুঝছো? তাহলে ত্রয়ী সৃষ্টি হচ্ছে কি কি দিয়ে? দেখো 256, 320, 384। কেমন? আর অনুপাত বললে এই যে 4 5 6 দিয়ে দিবা। সাথে একটা জিনিস একটু মনে রাখো, যদি 4 5 6 8 এরকম থাকে তখন তাকে কি বলে? তখন তাদের বলে স্বরসঙ্গতি। তখন তাদের বলে স্বরসঙ্গতি। মনে থাকবে? তাহলে 4 5 6 8 হলে কি বলে? স্বরসঙ্গতি। ক্লিয়ার? ওকে, চলো এবার দেখো শব্দের তীব্রতার একক কি জানতে চাচ্ছে পরবর্তী প্রশ্নে। তোমরা কি জানো শব্দের তীব্রতার একক কি? দেখো শব্দের তীব্রতার পরিচয় কি ছিল? পরিচয় হচ্ছে একক ক্ষেত্রফল, 4πr²। একক ক্ষেত্রফলের ভেতর দিয়ে যতটুকু তরঙ্গ যাবে সেটাকে আমরা বলি হচ্ছে তীব্রতা। বুঝছো? তাহলে তীব্রতার একক কি হবে? দেখো পি বা ক্ষমতা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর নিচে ক্ষেত্রফল, তাই মিটার স্কয়ার। তাহলে একক হবে ওয়াট পার মিটার স্কয়ার। অথবা তুমি চাইলে এটাকে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ারও লিখতে পারো। বাকি এককগুলো কার? হার্টজ কিসের একক? হার্টজ হচ্ছে কম্পাঙ্কের একক। ডেসিবেল কিসের একক? তীব্রতা লেভেলের একক। ডেসিবেল কিসের একক বলো? তীব্রতা লেভেল। তীব্রতা লেভেলের আদর্শ একক হচ্ছে ডেসিবেল। ঠিক আছে? তাহলে তীব্রতা লেভেলের আদর্শ একক কি? ডেসিবেল। পারবা? ওকে। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না, সামনে যাই। এরপরে আসো, এটা একেবারে মুখস্থ করে ফেলবা যে তীব্রতা কত পার্সেন্ট বাড়ালে তীব্রতা লেভেল মানে 1 ডেসিবেল বৃদ্ধি পায়? 26%। এটা করার সময় নেই আমাদের পরীক্ষার হলে, আমরা ঠিক মুখস্থ করে চলে যাবো। 26% বৃদ্ধি করলে তীব্রতা লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি পায়। বুঝছো? দেখো বিট কোন ঘটনার ফল? পরবর্তী প্রশ্ন। তো মনে রাখবা বিট হচ্ছে উপরিপাতনের ফল। বিট কিসের ফল? উপরিপাতনের ফল। উপরিপাতনের ফলে তিনটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে বিট, একটা হচ্ছে ব্যতিচার, এবং একটা হচ্ছে স্থির তরঙ্গ। স্থির
তরঙ্গ। তাহলে উপরিপাতনের ফলে কোন তিনটা ঘটনা ঘটে? বিট, ব্যতিচার এবং স্থির তরঙ্গ। মনে থাকবে? তাহলে বিট কোন ঘটনার ফল? উপরিপাতন। ঠিক, চলো সামনে যাই। ওরে বাপরে, বেশি বড় হয়ে গেল। আচ্ছা, না পারলে চান্স মিস। দেখো এরপরে হচ্ছে আমাদের বিটের একদম বেসিক বিটের ডেফিনেশন থেকে আমাদের একটা প্রশ্ন দিছে যে দুইটা উৎসের কম্পাঙ্ক দেওয়া আছে F1 এবং F2, প্রত্যেক সেকেন্ডে উৎপন্ন বিট সংখ্যা কত হবে? তো এটা আমরা বিটের ডেফিনেশন থেকে আসলে জানি। ধরো তোমার কাছে দুইটা সুর শলাকা আছে, বুঝছো? একটা 250 হার্জে কাঁপতেছে, আরেকটা মনে করো 245 হার্জে কাঁপতেছে। তো তাদের দুইজনের মাঝখানের পার্থক্য কত? 5 হার্জ। 5 হার্জ হচ্ছে তাদের পার্থক্য। এই 5টাই হচ্ছে তাদের বিট। এই 5টাই কি তাদের বিট, মানে কম্পাঙ্কের যে পার্থক্য এটাকে আমরা কি বলি? বিট বলি, বুঝছো? তাহলে খেয়াল করো যে বিটের সংখ্যা কি হবে? যে F1 মাইনাস F2, দুটা কম্পাঙ্কের পার্থক্যই হচ্ছে আমাদের বিট, বুঝছো? তাহলে F1 মাইনাস F2 হচ্ছে বিট। ওকে, পারবা? চলো সামনে যাই। এবার দেখো, এটা মুখস্থ প্রশ্ন। সমসংগতিপূর্ণ স্বর সমষ্টিকে কি বলে? মনে রাখবা, স্বরগ্রাম। তাহলে সমসংগতিপূর্ণ স্বর সমষ্টিকে কি বলে? স্বরগ্রাম। স্বরগ্রাম। বাকিগুলো বলার চেষ্টা করি। মূল সুর কি? সবচেয়ে কম কম্পাঙ্ক। সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরকে বলে মূল সুর। মূল সুর বাদে বাকি সবাইকে বলে উপসুর। আর হারমোনিক বা সমমেল কি? সরল গুণিতক। সরল গুণিতক হলে তাদেরকে আমরা বলি সমমেল বা হারমোনিক। তাহলে সমসংগতিপূর্ণ স্বর সমষ্টি যেটা শুনতে ভালো লাগে তাকে আমরা কি বলছি? স্বরগ্রাম। কি বলবো? স্বরগ্রাম। বুঝছো? ম্যাথ করতে হবে না, থাক। আসো দেখো, তীব্রতা কার কার সাথে সমানুপাতিক? তো তীব্রতা সূত্রটা তো আমরা পড়ছিলাম না? তীব্রতা ইকুয়াল কি ছিল? রো ভি পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার। তাহলে সমানুপাতিক কার কার সাথে? এই দুইজনের সাথে, বেগ এবং ঘনত্ব। মনে রাখবা, তীব্রতা হচ্ছে বাঘের সমানুপাতিক। বাঘ, বাঘের সমানুপাতিক। বাঘ মানে কি ভাইয়া? বতে হচ্ছে বেগ, ঘতে হচ্ছে ঘনত্ব। তাহলে দেখো বেশ সমানুপাতিক। তাহলে তীব্রতা, তরঙ্গের তীব্রতা কোন কোন জিনিসের সমানুপাতিক? দুইটা, একটা হচ্ছে বেগ আর একটা কি বলো? ঘনত্ব। তাহলে সমানুপাতিক দুইটা জিনিসের, বেগ এবং ঘনত্ব। ওকে স্যার, চলো সামনে যাই। খেয়াল করো, কোন ধর্ম শব্দ তরঙ্গ প্রকাশ করে না? এটাই তো শুরু থেকে বলে আসছি যে শব্দ আসলে কি? শব্দ এক ধরনের লম্বিক তরঙ্গ, তাই না? শব্দ এক ধরনের লম্বিক তরঙ্গ। তো লম্বিক তরঙ্গের আর তরঙ্গ আমরা কোন বৈশিষ্ট্যের মাধ্যমে আলাদা করতে পারি? তোমরাই বলো, তোমরাই বলো। সমবর্তনের মাধ্যমে, তাই না? বলো। কারণ সমবর্তন হচ্ছে একটা তরঙ্গের বৈশিষ্ট্য। শব্দ তো একটা লম্বিক তরঙ্গ, শব্দ কখনোই সমবর্তন তুমি করতে পারবা না। তাহলে এটাই 24-25-এও আসছে, হ্যাঁ, যে শব্দ তরঙ্গ করতে পারে না কোনটা? সমবর্তন। চলো সামনে যাই। এই যে দেখো, আবার সে একই কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে যে দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য কত? এই জন্য আমি বলছিলাম যে একটু মুখস্থ করে রাখলে বেটার। মুখস্থ তো আর এমন আহামরি কিছু না, এটা তো আর তোমার গুণা হবে না, তাই না? আমি বলছি যে ল্যামডা দেখলে 2π দাগাবা, আবার 2π দেখলে কি দাগাবা? ল্যামডা। তাহলে 2π দেখছো, ল্যামডা দাগাই দিলা, শেষ। বোঝা গেল? তাহলে ল্যামডা দেখলেই 2π, আবার 2π দেখলেই কি? ল্যামডা। চলো সামনে যাই। করছো তোমরা এই পর্যন্ত সলভ সবাই? ওকে, এরপর আমাদের বিট রিলেটেড একটা ম্যাথ আছে, এটা আমরা করব। আচ্ছা, এখানে একটু খেয়াল করো যে দুইটা শব্দের কম্পাঙ্কের অনুপাত দেওয়া আছে 5:6। জিজ্ঞেস করছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? ক্লিয়ার দেখা যাচ্ছে? যাচ্ছে। তাহলে আমরা আমরা তো জানি না ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ আর ল্যামডার মধ্যে আবার সম্পর্ক কেমন ভাইয়া? নিশ্চয়ই ব্যস্তানুপাতিক। অর্থাৎ এফ ইকুয়াল আমরা কি বলতে পারি আবার? ভি বাই ল্যামডা। তাহলে এফ আর ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, কম্পাঙ্কের অনুপাত যদি হয় 5:6, ল্যামডার অনুপাত কি হবে? নিশ্চয়ই উল্টা, 6:5। সহজ কথা। তাহলে কম্পাঙ্কের অনুপাত যদি 5:6 হয়, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হবে 6:5। পারা যাবে? সহজ, নিশ্চয়ই সহজ। ওকে, আসো, চলো আমরা সামনে যাই। কোথায় গেল বাবা জীবন? দেখো, এটা চাইলে করতে পারো, দরকার নেই, থাক। আসো আমরা বিটের ম্যাথটা একটু করি। এখানে খেয়াল করো, দুইটা সুর শলাকা আছে, একত্রে বাজালে প্রত্যেক সেকেন্ডে তাদের 6টা বিট তৈরি হচ্ছিল। একে সামান্য ঘষলে বিট সংখ্যা 4টা হয়। বি এর কম্পাঙ্ক 560 হার্জ হলে এ এর কম্পাঙ্ক কত? তো এটার বেলায় কিছু কথাবার্তা আছে, বুঝছো? ধরো আমি বলি কিরকম। দাঁড়া, একটা পেজ নিই।
কাস্টমাইজের মধ্যে ছিল নাকি? আচ্ছা চলো, এখানে দেখবা যে বিট রিলেটেড তোমার প্রবলেমগুলো আসলে কিরকম থাকতে পারে বুঝছো। এরকম থাকবে যে তোমার লাইক হচ্ছে ধরো দুইটা বিট দেওয়া থাকবে এরকম, যে এরকম দুইটা সুর শলাকা দেওয়া আছে। একটা সুর শলাকা মনে করো বলা থাকলো 250 হার্টজ, হ্যাঁ, আর তোমার বিটের সংখ্যা বলা থাকলো হচ্ছে 6টা। থাক চলো আমরা বইয়ের প্রবলেমটাই করি, খুদা এইসব করে লাভ নাই। দেখো এ আর বি দুইটা সুর শলাকা দেওয়া আছে যাদের প্রত্যেক সেকেন্ডে 6টা করে বিট তৈরি হচ্ছে। তো একে সামান্য ঘষা দিলে বিট সংখ্যা কমে গেছে, 4টা হয়ে গেছে। বি এর কম্পাঙ্ক দেওয়া আছে 560 হার্টজ, তাহলে এ এর কম্পাঙ্ক কত? তাহলে এখানে তোমার বেসিক জিনিসটা হচ্ছে যে একটা তোমার জানা কম্পাঙ্ক থাকবে এবং তোমার অজানা একটা কম্পাঙ্ক বের করতে হবে। সেখানে তোমার কিছু ঘটনা ওরা ঘটায়, যেমন ওরা যেটা করে সেটা হচ্ছে ভর কমায় অথবা ভর বাড়ায়। যেমন যদি এরকম বলা থাকে যে একে সামান্য ঘষলে, কোনো জিনিসকে যদি তুমি ঘষা দাও তাহলে কিন্তু তার একটু ক্ষয় হয়ে যাবে, গেলে তার ভর কি হবে? কমে যাবে। তাহলে কোনো কিছুকে ঘষলে কি হয় বলো? ভর কমে যায়। ঘষলে কি হবে? ভর কমে যাবে। বাট যদি এমন বলে যে কারো গায়ে আমি মোম দিয়ে ঘষা দিলাম বা মোম যুক্ত করলাম, তখন কিন্তু আবার ভর বেড়ে যাবে, বুঝছো? তাহলে খেয়াল করো যে একে সামান্য ঘষলাম অর্থাৎ ভর কমে গেল, গেলে বিট কি হয়েছে? বিট 6টা থেকে 4টা হয়ে গেছে, মানে বিটও কমে গেছে। তাহলে ভরও কমাইছি, বিটও কমাইছি। তাহলে এই সম্পর্কটা কি একটু সমানুপাতিক না বলো? যে ভর কমছে, বিট সংখ্যা কমছে। আবার যদি এমন হয় যে আমি মোম যুক্ত করলাম তার ফলে বিট বেড়ে গেল, তাহলে ভরও বাড়লো, বিটও বাড়লো। এরকম সমানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে তুমি তোমার জানা কম্পাঙ্ক থেকে বিয়োগ করে দিবা। তাহলে একটা কথাই খালি মনে রাখো যে সমানুপাতে যোগ ব্যস্তানুপাতে, সমানুপাতে বিয়োগ ব্যস্তানুপাতে যোগ, ব্যাস এটুকু পারলেই হবে। হ্যাঁ চলো দেখি, চলো তাহলে এখান থেকে তুমি খালি মনে রাখবা যে সমানুপাতে কি করবো আমরা? বিয়োগ করে দিব। আর যদি ব্যস্তানুপাত হয়, উল্টা হয়, ব্যস্তানুপাতে আমরা যোগ করব। ক্লিয়ার? তাহলে এখানে কি হয়েছে? এখানে ভর ঘষা মানে কি? ভর কমে গেছে, ঘষা মানে ভর কমে গেছে। আবার বিটও কি 4টা হয়ে গেছে, মানে বিটও কমে গেছে। তাহলে ভর এবং বিট সমানুপাতিক, সমানুপাতিক হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে দেখো 560 হার্টজ থেকে আমরা কি বিয়োগ করে দিব? বিট সংখ্যা বিয়োগ করে দিব, 6টা বিট। তাহলে 560 বিয়োগ 6 কত হয়? 554 হার্টজ। এটাই আমাদের অ্যান্সার, 554 হার্টজ। পারবা? তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখো যে আমরা সমানুপাতে বিয়োগ করব এবং ব্যস্তানুপাতে যোগ করে দিব। পারবা? তাহলে এইভাবে আমরা বিটের ম্যাথগুলো করতে পারি। চলো সামনে যাই। তাহলে বিট রিলেটেড দুইটা কথা, সমানুপাত হলে তোমরা একটু কমেন্ট করো যে সমানুপাতে বিয়োগ, ব্যস্তানুপাতে যোগ। আচ্ছা এখানে খেয়াল করো যে একটা শ্রেণীকক্ষে শব্দের তীব্রতা দেওয়া আছে 10⁻8 ওয়াট পার মিটার স্কয়ার। বলছে যে এখানে শব্দের তীব্রতা লেভেলটা কত? তো এটা মোটামুটি একটা কি বলা যায়, একটা জেনারেলাইজ নিয়ম আছে। ধরো 10⁻8 ওয়াট পার মিটার স্কয়ার দেওয়া আছে, তার মানে এটা কি তীব্রতা? তীব্রতা না? তো তুমি মনে রাখবা তীব্রতা আর তীব্রতা লেভেল, তীব্রতা আর তীব্রতা লেভেল এই দুইটা মিলে আমার সামহাও 12 হতে হবে। 12 হতে হবে কিরকম? ধরো 10⁻8, তো এটাকে আমি ধরো চিন্তা করলাম 8, বুঝছো? আমি শুধু উপরের ডিজিটটা নিয়ে কাজ করব। আর তীব্রতা লেভেল যেটা হবে ধরো যে 40 ডেসিবেল, এটাকে আমরা চিন্তা করলাম 4 হিসেবে, তাহলে 8 আর 4 যোগ করলে কত হয়? 12। ব্যাস এটাই আমার অ্যান্সার, বুঝছো? তার মানে আমার অ্যান্সার কত? 40 ডেসিবেল। তো রিসেন্টলি হচ্ছে যে ওই যে যারা তোমার ইয়াতে পড়ে, মানে পলিটেকনিকে পড়ে, তো ওরা হচ্ছে যে তোমার ম্যাথ ট্যাথ করার সময় অনেক উল্টাপাল্টা এক্সপ্লানেশন দেয়। তো আমি ভাবতেছি যে আমার যারা বুয়েটের ফ্রেন্ডরা আছে ওরা যদি সামহাও আমার মেডিকেলের ক্লাসগুলো দেখে যে আমরা আসলে মেডিকেলে কিভাবে কিভাবে পড়াই ফিজিক্স, আই থিঙ্ক এটা দেখলে ফেসবুকে ওরা খুবই আজে বাজে রিলস বানাবে এবং আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। বাট তোমরা জাস্ট মনে রাখতে পারো এইভাবে যে আমরা যদি এরকম তীব্রতা দেওয়া থাকে, তীব্রতা লেভেল বের করতে বলে, তাহলে আমাদের খালি মাথায় রাখতে হবে যে আমরা দুইটা মিলে 12 বানাবো। কেমন? 10-এর পাওয়ার যেটা থাকবে সেটাকে তুমি শুধু সংখ্যা হিসেবেই জাজ করবা, 10⁻8, তাহলে তুমি 8 হিসেবে চিন্তা করবা। তাহলে 8-এর সাথে কত যোগ করলে 12 হবে? 4, তাই সেটা হচ্ছে 40 ডেসিবেল, বুঝছো? আবার যদি উল্টা প্রশ্ন দেয়, উল্টা প্রশ্ন দিল কেমন? মনে করো তুমি জানো যে তীব্রতা লেভেল হচ্ছে 70 ডেসিবেল, তোমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা 70 ডেসিবেলকে তীব্রতায় প্রকাশ করলে কত হবে? তাহলে তুমি চিন্তা করো 70 মানে তোমাকে কি বলছি যে 70 মানে তুমি চিন্তা করবা 7, তাহলে 7-এর সাথে আর কত যোগ করলে 12 হবে? 5। তাহলে এটা তীব্রতা হবে 10⁻⁻5 ওয়াট পার মিটার স্কয়ার, বুঝছো? এরকম আর কি একটা চার্ট আছে দেখবা বইয়ে, ওই যে সবগুলা শব্দের, হ্যাঁ, যে আমাদের
ফিসফিসানি 30 ডেসিবেল, লাইব্রেরি 40 ডেসিবেল, শ্রেণীকক্ষ 50 ডেসিবেল, স্বাভাবিক কথাবার্তা 60 ডেসিবেল, এগুলো ক্লাসে পড়াইছি আজকে। তো এখানে আমাদের সবকিছু আসলে লাগতেছে না, বাট যদি তীব্রতা থেকে তীব্রতা লেভেল বের করতে বলে তোমরা এভাবে করতে পারো। ওকে, চলো দেখি। আচ্ছা, এখানে শব্দের তীব্রতার সূত্রটা জানতে চাইছে। দেখো শব্দের তীব্রতার সূত্রটা তোমরা বলতে পারো কিনা, দেখো নিজেরাই বলো কোনটা হওয়া উচিত। দেখো শব্দের তীব্রতার বেলায় আমরা কি শিখছি, যে আই ইকুয়ালস ছিল রো আর ভি, এই দুইটার সাথে সমানুপাতিক, তাহলে এই দুইটা আগে থেকেই বাদ, এই দুইটা যে কোনো একটা হবে, এবং বাকি তিনটার উপরে কি স্কোয়ার ছিল, এখানে পায়ের উপর স্কোয়ার নাই, তাহলে এটা বাদ, তাহলে এটা আমাদের অ্যান্সার, পাই স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার রো ভি। তার মানে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক, পায়ের সাথে তো সম্পর্ক আসে না। আর কি বলছিলাম, সমানুপাতিক কার সাথে, বাঘ, মানে বেগ এবং ঘনত্বের সাথে হচ্ছে সমানুপাতিক, বুঝছো? ওকে, এটা তোমরা বলো দেখি ভাইয়া। দেখো অনেকগুলো কম্পাঙ্ক দেয়া আছে, 256, 268, 502, 512 দিয়ে বলছে যে মূল সুর কোনটা। তোমাদের কি মনে আছে মূল সুর কোনটা ছিল? মূল সুর ছিল অনেকগুলো কম্পাঙ্ক দেয়া থাকলে সব থেকে কম কম্পাঙ্ক যায় সেটাই হচ্ছে মূল সুর। তাহলে এখানে মূল সুর কোনটা হবে? 256 হার্টজ, বুঝছো? 256 হার্টজ। আরেকটা জিনিস একটু মনে রাখো, দেখো 256কে দ্বিগুণ করলে কত হয়? 512। দ্বিগুণ করলে কত হয়? 512। তাহলে মূল সুরের দ্বিগুণ যে উপসুর তাকে বলা হয় অষ্টক। তাহলে দ্বিগুণ হলে তাকে কি বলে বলো? অষ্টক। কমেন্ট করো যে যদি মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্ক কারো হয় তখন আমরা তাদেরকে কি বলবো? আমরা বলবো অষ্টক। ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে? হ্যাঁ, ভালোই দেখা যাচ্ছে। ওকে, শেষ। ও, এই পেজে আর উপরে কি প্রশ্ন আছে নাকি দেখি, চলো। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন আছে, এই যে খেয়াল করো। দেখো আমাদের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা কত? খেয়াল করো যে আমাদের শব্দের তীব্রতা মনে রাখবা, সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায় তার তীব্রতা হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে ভাইয়া সর্বোচ্চ কত, মানে সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে সবল যে শব্দটা আমরা শুনতে পাই তার তীব্রতা কত? তার তীব্রতা হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার, মনে থাকবে? তাহলে সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, পারবা? তাহলে সবগুলো মান একবার বলে দিব, বলে দিই, মুখে শোনো একবার। যে যদি কম্পাঙ্কের কথা জানতে চাই তাহলে কম্পাঙ্কে মনে রাখবা সবচেয়ে কম হচ্ছে 20 হার্টজ আর সবচেয়ে বেশি হচ্ছে 20,000 হার্টজ, অর্থাৎ 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে আমরা শুনতে পাই। তীব্রতা তো বললাম যে সর্বোচ্চ হচ্ছে 1 ওয়াট পার মিটার স্কোয়ার, আর সর্বনিম্ন কত বা সবচেয়ে মৃদু কত? 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। আর যদি ডেসিবেলে জানতে চায়, ডেসিবেলে, তাহলে মনে রাখবা ডেসিবেলে বা তীব্রতা লেভেলে সর্বনিম্ন হচ্ছে 0 ডেসিবেল আর সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 120 ডেসিবেল, বুঝছো? তাহলে সবাই একটু কমেন্ট করো যে তীব্রতা লেভেলের কথা যদি বলে তাহলে সর্বনিম্ন হচ্ছে 0 ডেসিবেল, অর্থাৎ যেটা দিয়ে আমাদের কানের শ্রুতির সূচনা হয়। পরীক্ষা যদি প্রশ্ন আসে আমাদের কানের শ্রুতির সূচনা হয় কত ডেসিবেল থেকে, বলবা 0 ডেসিবেল। অর্থাৎ আমরা সর্বনিম্ন কত ডেসিবেলের শব্দ শুনতে পাই? 0 ডেসিবেল, 0। সর্বোচ্চ কত? 120 ডেসিবেল। 120-এর পরে আমাদের কানে ব্যথা হয়, কানে বেদনার সূচনা হয়। ওকে, চলো এরপর একটা মুখস্থ প্রশ্ন। যে যে বৈশিষ্ট্য দিয়ে একটা শব্দ আরেকটা শব্দ হতে কতটা জোরালো তা বোঝা যায় তাকে কি বলে? এটা তুমি বই না পড়লে বা থিওরিটা না জানলে তো তুমি পারবা না, এটাকে বলে শব্দোচ্চতা। তাহলে শব্দোচ্চতা দিয়ে আমরা কি জানতে পারি? যে কে কত বেশি জোরালো, মনে থাকবে? তাহলে একটি শব্দ অন্য শব্দ থেকে কত জোরালো আমরা কিসের মাধ্যমে জানতে পারি? শব্দোচ্চতা। একেবারে মুখস্থ পড়া, মুখস্থ করে ফেলো। স্বরকম্প মানে হচ্ছে বিট। স্বরকম্প মানে কি? বিট। স্বরগ্রাম কি ছিল? সমসঙ্গতিপূর্ণ স্বর সমষ্টিকে বলে স্বরগ্রাম। আমার সাথে বলো, সমসঙ্গতিপূর্ণ স্বর সমষ্টিকে বলে স্বরগ্রাম। আর তীব্রতা কি? তীব্রতা হচ্ছে ওই যে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতটুকু শক্তি প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলছিলাম তীব্রতা, বুঝছো? তাহলে জোরালো আমরা কি কি বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবো? শব্দোচ্চতা। কোন বৈশিষ্ট্য দিয়ে বুঝতে পারবো? শব্দোচ্চতা। দেখো সুরের কম্পাঙ্কের অনুপাতকে কি বলে? মনে রাখবা, অনুপাতকে বলে সুর বিরাম, মুখস্থ। তাহলে দুইটা শব্দের বা সুরের কম্পাঙ্কের অনুপাতকে কি বলে? সুর বিরাম, মনে থাকবে? কম্পাঙ্কের অনুপাতকে কি বলে বলো? সুর বিরাম। ধরো তোমার কাছে তাহলে জানতে চাইলো যে ভাইয়া তাহলে অষ্টকের অনুপাত কত? অষ্টক মানে তো আমি আগেই বলছি যে অষ্টক মানে মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্ক, তাহলে অষ্টকের অনুপাত কত হবে? 2:1। তাহলে এটা হচ্ছে অষ্টকের সুর বিরাম। এটা কি? অষ্টকের সুর বিরাম।
মনে থাকবে? ঠিক আছে, চলো সামনে যাই। এরপরে আসো, এই যে দেখো বলেছে যে কোন স্বরে বিদ্যমান সুরগুলোর মধ্যে মৌলিক সুরের কম্পাঙ্ক কেমন হবে। মৌলিক সুরের কম্পাঙ্ক কেমন হবে? মৌলিক সুর মানে মূল সুর। তো মূল সুরের কম্পাঙ্ক কেমন ছিল তোমরাই বলো। মৌলিক সুরের কম্পাঙ্ক কেমন ছিল? সবচেয়ে কম। মূল সুরের কম্পাঙ্ক কি ছিল? সব থেকে কম, তাই না? বলো, মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে সবচেয়ে কম। খুব ভালো কথা, আমরা জানি। এরপরে দেখো, হারমোনিক বা সমমেল হচ্ছে মৌলিক সুরের কম্পাঙ্কের কি? চিল্লাই চিল্লাই পড়াইছি। হারমোনিক বা সমমেল, সমমেল সরল গুণিতক, সমমেল সরল গুণিতক। বলো, সমমেল সরল গুণিতক, সমমেল সরল গুণিতক। দ্বিগুণ হলে তাকে কি বলে? অষ্টক। দ্বিগুণ হলে বলে অষ্টক। দ্বিগুণ হলে কি বলে? অষ্টক। মনে থাকবে? দ্বিগুণ হলে বলবো অষ্টক। তাহলে হারমোনিক বা সমমেল হচ্ছে সরল গুণিতক। হারমোনিক বা সমমেল কি? সরল গুণিতক। হারমোনিক বা সমমেল হচ্ছে সরল গুণিতক। ওকে, এই যে দেখো, তাহলে অষ্টক হচ্ছে, ওইটা ছিল 256, তাহলে এটা হবে তার ডাবল, বুঝছো? 512 হার্টজ। এই যে খেয়াল করো, এই যে যদি এটা উদ্দীপকের প্রশ্ন, বাট যদি এমন দিয়ে দেয় যে মূল সুর যদি 256 হয়, মূল সুর যদি 256 হয়, তাহলে তার অষ্টক কত হবে? কত বলবা? বলবা 512 হার্টজ। এই যে 256 দ্বিগুণ 512 হার্টজ। এরপর দেখো, তিনটার অনুপাত যদি 4:5:6 হয়, এটা তোমাদের একটু আগেই পড়াইছি, তখন তাকে আমরা কি বলবো? ত্রয়ী। কি বলবো? ত্রয়ী। তাহলে যদি অনুপাত 4:5:6 হয়, তখন আমরা তাকে বলবো ত্রয়ী। বুঝছো? ত্রয়ী। এই যে ত্রয়ী। আর 4, 5, 6, 8 এটা থাকলে আমরা কি বলি? এটা থাকলে আমরা তাকে বলি স্বরসঙ্গতি। যদি 4টা অনুপাত থাকে, 4, 5, 6, 8, তখন আমরা কি বলবো? স্বরসঙ্গতি। তাহলে 4, 5, 6 থাকলে ত্রয়ী, 4, 5, 6, 8 থাকলে স্বরসঙ্গতি। ওকে, চলো সামনে যাই। খোলা নল, বদ্ধ নল লাগবে না, পড়বো না এগুলো আমরা। আচ্ছা, এটা দেখো, প্রমাণ তীব্রতা। এটা অবশ্যই লাগবে, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, যে প্রমাণ তীব্রতার ক্ষেত্রে আমাদের কম্পাঙ্ক এবং তীব্রতাটা কত। মনে রাখবা যে প্রমাণ তীব্রতার বেলায় কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্টজ। কম্পাঙ্ক কত? 1000 হার্টজ। আর তীব্রতা হচ্ছে 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আবার কি ছিল? আমাদের কানে শোনা সব থেকে মৃদু শব্দ। তাহলে সব থেকে মৃদু শব্দের যে তীব্রতাটা ছিল 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, সেটা কিন্তু আমাদের প্রমাণ তীব্রতা। তাহলে প্রমাণ তীব্রতার ক্ষেত্রে কম্পাঙ্ক কত? 1000 হার্টজ। তীব্রতা কত? 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। মনে থাকবে? এটাই কিন্তু সব থেকে মৃদু। আর সর্বোচ্চ কত ছিল? সর্বোচ্চ কত ছিল বলো দেখি? সর্বোচ্চ ছিল 1 ওয়াট পার মিটার স্কয়ার। সর্বোচ্চ কত? 1 ওয়াট পার মিটার স্কয়ার। পারবা? পারবা ইনশাআল্লাহ। ওকে, চলো সামনে যাই। এপাশে দেখি আর কি আছে। দেখো, এই যে এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা আমার সময় মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, যে কোন তীব্রতা লেভেলকে কানের শ্রুতির শুরু বলা হয়? ওই যে আমি তোমাদের জিজ্ঞেস করলাম যে কত ডেসিবেল থেকে আমরা আসলে শুনতে পাই, বলো দেখি কত ডেসিবেল থেকে আমরা শুনতে পাই? কানের শ্রুতি শুরু হয় কত ডেসিবেল থেকে? 0 ডেসিবেল। আমি তো পরীক্ষার হলে ভাবতেছি 0 আমি দাগাবো না, 1 অথবা 2 দাগাবো, কিন্তু আসলে অ্যান্সার কত? 0। তাহলে শুরু হয় কত দিয়ে? 0 দিয়ে। তাহলে আমাদের কানের শ্রুতির শুরু 0 ডেসিবেল। এবং সর্বোচ্চ কত ছিল? কমেন্ট করো দেখি। সর্বোচ্চ ছিল কত? সর্বোচ্চ সর্বোচ্চ তীব্রতা লেভেল আমাদের কান যেটা সহ্য করতে পারে, কত সেটা বলো দেখি কত? আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আর কিছু আমরা পড়বো না, চলো। আচ্ছা, এখানে খেয়াল করো যে পরবশ কম্পন অনুনাদ হবে না যদি না তাদের কোন জিনিসটা সমান হয়। তো অনুনাদ হওয়ার জন্য কি সমান হওয়া লাগবে? আমি কিন্তু বারবার চিল্লাই চিল্লাই বলছিলাম যে সে কাঁপতেছে 20 হার্টজে, তার উপর তুমি আবার 20 হার্টজ আরোপ করলা, তাই না? তাহলে তার কি সেম হবে ভাইয়া? কম্পাঙ্ক সেম হবে। তাহলে কম্পাঙ্ক যদি সমান না হয়, তাহলে কখনো একটা পরবশ কম্পন অনুনাদ হবে না। তাই একটা পরবশ কম্পনকে অনুনাদ হওয়ার জন্য অবশ্যই কি? অবশ্যই তার কম্পাঙ্ক সেম হতে হবে। বুঝতে পারছো? 120। মাইশা মুমতাজ, স্বপ্নলোকের রাজকন্যা, তানহা তাজনিন, ধন্যবাদ। যারা যারা আছো কমেন্ট করো। যারা যারা তো খুবই বাজে অবস্থা। কি অবস্থা? সবাই পড়তেছে বাসায়। আজকে অবশ্য আমি ক্লাসে যারা আসছিল, আমি কিন্তু অনুশীলনী ক্লাসে সলভ করে দিছি আর কি, বুঝছো? পিডিএফ ওপেন করে সবগুলো প্রশ্ন মোটামুটি পড়াই দিছি, যেগুলো এখন পড়াচ্ছি ক্লাসে সেগুলো পড়াই দিছি। এর জন্য আই থিঙ্ক ক্লাসে পোলাপান নাই। ঠিক আছে, এরপরে
এখানে দেখো, এটা যদিও এই অধ্যায়ের প্রশ্ন না, যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তরঙ্গের কি চেঞ্জ হবে। দেখো গঠনমূলক ব্যতিচার, তাই না? কি হবে গঠনমূলক ব্যতিচারে? আমরা জানি সমদশায় মিলিত হয়। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়? সমদশায় মিলিত হয়, মনে আছে তোমাদের? তাহলে গঠনমূলক ব্যতিচারের বেলায় কি হবে? তারা সমদশায় মিলিত হবে, বুঝছো? সমদশায় মিলিত হবে। চলো দেখি আর কি প্রশ্ন আছে। পঞ্চম সমমেল, এই জিনিস পড়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। দেখো 66 নম্বরে আমাদের একটা প্রশ্ন দেয়া, যে একটা টানা তার, একটা টানা তারের কম্পাঙ্ক দেয়া আছে n নট, বলেছে টান দ্বিগুণ করলে কম্পাঙ্ক কত হবে। এটার জন্য আমাদের টানা তারে আর কম্পনের যে সূত্র, সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি। আমাদের টানা তারে আর কম্পনের সূত্রটা ছিল এরকম, এফ ইকুয়াল বা কম্পাঙ্ক ইকুয়াল 1/2L, অর্থাৎ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক, √T/m। এই টি এর পরিচয় ছিল হচ্ছে টান। টি এর পরিচয় কি ছিল? টান, না? এটি কিন্তু সময় না, টান। তাহলে তুমি চিন্তা করে দেখো, যে কেউ যদি টান দ্বিগুণ করতে চায়, তাহলে তার কম্পাঙ্ক কত গুণ হবে? টান দ্বিগুণ করো, কত গুণ হবে বলো? √2 গুণ। খুব কম কথা। তাহলে √2 × n নট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সহজ, পারবে? তাহলে টানা তারে আর কম্পনের আমরা এই সূত্রটা একটু মনে রাখবো। তাহলে এখানে দেখো তিনটা সূত্র, বুঝছো? প্রথমটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র, প্রথমটাকে কি বলে? দৈর্ঘ্যের সূত্র। দ্বিতীয়টাকে বলে টানের সূত্র, আর তৃতীয়টাকে বলে ভরের সূত্র। ওকে, চলো। এটা একটু মনে রাখো, হ্যাঁ? দেখো, যে প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো শব্দের তীব্রতার পরিমাণকে কি বলি? মনে রাখবা, 10 গুণ দেখলে তুমি 1 বেল দাগাই দিবা। 10 গুণ দেখলে কি দাগাবা? 1 বেল। 10 গুণ দেখলে কি দাগাবা? 1 বেল, মনে থাকবে? তাহলে প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো শব্দের তীব্রতার পরিমাণ কি? 1 বেল। ডেসিবেল দাগাই দিও না ভুলে, দেখো বেল, কেমন? খেয়াল রাখো, 10 গুণ দেখলেই বেল দাগাই দিবা, শেষ। আচ্ছা এসো, আসো এর পরের প্রশ্নটা খেয়াল করো। পরের প্রশ্ন বলেছে যে যদি কয়েকটি শব্দ একের পর এক উচ্চারিত হয়, তখন তাদের কি বলে? এটাও মুখস্থ প্রশ্ন ভাইয়া। একের পর এক হলে তখন তাকে বলে মেলোডি। একের পর এক হলে বলে মেলোডি। আর যদি একসাথে হয়, ঠিক আছে, একসাথে একদম সবগুলো শব্দ একসাথে মানুষ চিল্লায় উঠছে, তাহলে একসাথে হলে তখন আমরা তাকে বলবো হারমোনি। একসাথে হলে কি বলবো? হারমোনি বা সমতান। তাহলে একসাথে হলে আমরা বলবো হারমোনি বা সমতান। আর একের পর এক যদি বলে, তাহলে বলবো মেলোডি। একের পর এক হলে বলবো মেলোডি, বুঝছো? ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে খেয়াল করো, যে পাশাপাশি দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য জানতে চাচ্ছে। আচ্ছা, আমরা তো জানি যে পাশাপাশি দুইটা যদি বলে, দুইটা বললে কি হয় ভাইয়া? দুইটা বললে আমরা জানি λ/2, দুইটা মানে নিচে 2, λ/2। তো এখানে তো পথ পার্থক্য চাইনি, চাইছে দশা পার্থক্য। আসো বের করি, 2π/λ × λ/2। তাহলে ল্যামডা ল্যামডা কাটাকাটি যায়, 2 2 কাটাকাটি যায়, কি থাকে? শুধু পাই। তাহলে আমার অ্যান্সার কি হবে স্যার? পাই। বুঝছো? তাহলে পাশাপাশি দুটো সুস্পন্দ বিন্দুর দশা পার্থক্য কত? পাই। পরের প্রশ্ন খেয়াল করো, বলছে পরপর 3টা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? যদি তোমার মনে থেকে থাকে, মনে কি আছে? একটু মনে করার চেষ্টা করো তো। এই হচ্ছে একটা নিস্পন্দ বিন্দু, এই একটা নিস্পন্দ বিন্দু, এই একটা নিস্পন্দ বিন্দু। তাহলে পরপর 3টা নিস্পন্দ বিন্দু যে দূরত্ব, সেটাই তো আসলে কি একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য না? সেটাই তো একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কি হবে? ল্যামডা। বুঝছো? তাহলে পরপর 3টার কথা যদি বলে, 3টা নিস্পন্দ বিন্দু, তাহলে সেটা হচ্ছে ল্যামডা। ওকে, পারা যাবে? আশা করি যাবে। আচ্ছা দেখো, পরে আরেকটা সহজ প্রশ্ন আমাদের টানা তারে আর কম্পনের সূত্রের, যে একটা টানা তারে টানের পরিমাণ যদি 4 গুণ বাড়ানো হয়, তাহলে আমাদের কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে? আমরা সূত্র কি জানি? F ইকুয়াল 1/2L √T/m। তার মানে টানের সাথে বর্গমূলের সমানুপাতিক। তাহলে √4 মানে কি? 2 গুণ। তাহলে এটা কত গুণ হবে? 2 গুণ হবে। তাহলে 4 গুণ বৃদ্ধি করলে কম্পাঙ্ক কত গুণ বৃদ্ধি পাচ্ছে? 2 গুণ। দেখছো? এই যে দেখো, আমরা বুয়েটের প্রশ্ন সলভ করে ফেললাম, সেই না? অবশ্যই এটা মেডিকেলে আসছে 2002-3 সালের দিকে। আগেকার কোয়েশ্চেনগুলো আসলে ভালোই কঠিন হইতো, বুঝছো? এখন আমাদের মোটামুটি সহজ প্রশ্ন আসে গত কয়েক বছর ধরে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা আর তেমন কিছু পড়বো না।
দেখো এই 83 নাম্বারটা একটু দেখো, আমাদের প্রায় শেষ পড়া। দেখো তরঙ্গের তীব্রতা, তীব্রতার সাথে তোমাদের সূত্রগুলো মনে আছে কিনা? তীব্রতা কি ছিল আমাদের? আই ইকুয়াল রো ভি, কি ছিল? পাই স্কোয়ার এ স্কোয়ার এন স্কোয়ার, তাই না? তাই তো? তাহলে ঘনত্বের সমানুপাতিক ঠিক, বিস্তারের বর্গের সমানুপাতিক ঠিক, কম্পাঙ্কের সমানুপাতিক না না না, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের অ্যান্সার কত? 1/8। ঠিক? পারবা? পারবা। চলো সামনে যাই, আমাদের আর মনে হয় অল্প কিছু প্রশ্ন আছে। ওকে, আচ্ছা দেখো কোনটা আর তরঙ্গ, আবারও সেই আগের টপিকের প্রশ্ন চলে আসলো, নিচের কোনটা আর তরঙ্গ। তারপরে দেখো আমরা একটা একটা করে জাজ করি না, বাঁশির সুর আমরা তো কানে শুনতে পাই, তাহলে সেটা লম্বিক, স্প্রিং লম্বিক, শব্দ লম্বিক, তাহলে এখানে একমাত্র আর তরঙ্গ কে ভাইয়া? পানির তরঙ্গ। তাহলে পানির তরঙ্গটা হচ্ছে আমাদের আর তরঙ্গ। আর তরঙ্গের আরেক নাম কি? অনুপ্রস্থ। আর তরঙ্গের আরেক নাম কি বলো? অনুপ্রস্থ তরঙ্গ। বুঝছো? পারবা? আশা করি পারবা। ঠিক আছে, এখান থেকে আর কিছু আমরা পড়বো না। প্রশ্ন খুব সিম্পল, এই যেগুলা বলছি এগুলাই সুন্দর করে পড়বা, আশা করি এতেই তোমার কাভার হয়ে যাবে। বুঝছো? এই যে আমাদের লাস্ট পেজ প্রায় পড়া শেষ। দেখো এটাও 24-25 একটা কোয়েশ্চেন, যে শব্দ তরঙ্গকে সমবর্তন করা যায় না। কেন যায় না? কারণ শব্দ একটা কি তরঙ্গ বলো দেখি? শব্দ কি? সমবর্তন করা যায় না। কেন যায় না? কারণ শব্দ একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ একটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, শেষ। লাস্ট কোয়েশ্চেন আজকের আমাদের। খেয়াল করো, যদি বলা হয় যে উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, দ্বিগুণ হলে আমরা তাকে কি নাম দিছিলাম? দ্বিগুণ হলে আমরা তাকে বলছিলাম অষ্টক। দ্বিগুণ হলে কি বলবো? অষ্টক। বোঝা গেল? তাহলে উপসুরের কম্পাঙ্ক যদি মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তখন আমরা তাকে বলি অষ্টক। এর সাথে আমাদের আজকের মোটামুটি পড়াগুলো শেষ। তরঙ্গের যতগুলো প্রশ্ন ছিল আমি সলভ করে দিছি, এবং পর্যাবৃত্ত গতি লিঙ্কটা আমি এটা নিচেই দিয়ে দিচ্ছি আবার। তো তোমাদের কাজ হচ্ছে বই নিয়ে বসে এই যে যতগুলো এমসিকিউ আমরা বললাম এগুলোই যে সলভ করা। ঠিক আছে? এর বাইরে তোমার কিছু পড়ার দরকার নেই। বোঝা গেল? তাহলে বিটের একটা ম্যাথ করাইছি, আর তরঙ্গ দৈর্ঘ্যের ছোটখাটো ম্যাথ হয়তো আসতে পারে। ব্যাস এগুলোই পড়ো, কারণ এই অধ্যায়টা আসলে চাইলে অনেক ডিটেলসে পড়া যায়, বাট যেহেতু আমাদের হাতে এখন সময় কম এবং আমরা চাই যে মোটামুটি একটা ভালো নলেজ নিয়ে যাইতে, আর এই অধ্যায় থেকে যা প্রশ্ন আসবে গত কয়েক বছর এই টপিকগুলোর ভেতর থেকে আসছে। তো আশা করি অনুশীলনটা ঠিক মতো পড়লে তুমি বাকিগুলো সলভ করতে পারবে। ওকে, সবার সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে কোনোদিন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো।